যার মধ্যে একটি প্রধান ক্ষতি হয়েছে বাংলাদেশে, যে এই দেশে যে একটা চমৎকার পুলিশ বাহিনী ছিল, পুলিশ ফোর্স ছিল, এটি অত্যন্ত বিতর্কিত হয়ে পড়েছে। এর মর্যাদা বলতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তাদের গুম, খুন, বিভিন্ন হত্যাকাণ্ড, দুর্নীতি ইত্যাদির ফলে বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে জনগণের সম্মতি নিয়েই। তারা এই পুলিশ ফোর্সের সংস্কারের জন্য একটি কমিটি গঠন করেছেন। এই কমিটি আমাদের কাছে, অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় দল, বৃহত্তম দল বিএনপির কাছে তারা কোনো সুপারিশ চাননি। তবুও আমরা একটি সুপারিশমালা প্রণয়ন করেছি এবং এটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে আমরা হস্তান্তর করেছি। এই সম্পর্কে দু একটি কথা বলবো। প্রথমেই বিএনপি যে পুলিশ সংস্কার কমিটি গঠন করেছেন তার সদস্যদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন জনাব সাইদ হাসান খান, পুলিশের অত্যন্ত ব্রিলিয়েন্ট অফিসার, যাকে পদোন্নতি বা প্রয়োজনীয় কোনো ধরনের সহায়তা কিংবা রিকগনিশন দেওয়া হয়নি। তিনি কুখ্যাত বেনজির আহমদের কোর্সমেট এবং ওই ব্যাচের প্রথম স্থান অধিকারী পুলিশ সদস্য। তাকে ইতিমধ্যে নানাভাবে হয়রানি করা হয়েছে, জেলেও কাটতে হয়েছে কিছুদিন। তারপরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি জনাব আশরাফুল হুদা, পুলিশ বিভাগের একজন কৃতি কর্মকর্তা ছিলেন। আমার ডাইনে রয়েছেন এস এম জহুরুল হক, সাবেক এস এম জহিরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র সচিব। আমার বায়ে রয়েছেন পুলিশের সাবেক আইজি জনাব আব্দুল কাইয়ুম, তিনিও পুলিশে একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। এবং বায়ে রয়েছেন আনসারউদ্দিন খান পাঠান, তিনি একজন খ্যাতনামা পুলিশ কর্মকর্তা। এই কমিটি 7টি সভায় মিলিত হয়েছে এবং আমরা পুলিশের বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মুখোমুখি বৈঠক করেছি। তাদের কাছ থেকে সুপারিশমালা নিয়েছি, সাংবাদিকদের কাছ থেকে নিয়েছি, সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে আমরা একটি সুপারিশমালা প্রণয়ন করেছি। সুপারিশমালাটি অত্যন্ত বড়, সবটা আমি পড়বো না, কিছু কিছু অংশ আপনাদের পড়বো এবং আমার বক্তব্যের পরে আপনাদের কাছে একটি কপি দেওয়া হবে সুপারিশমালার মূল বিষয়সমূহ মেনশন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর অন্যতম আলোচনার বিষয় ছিল পুলিশ বিভাগের সংস্কার। পেশাদারিত্বের বাইরে গিয়ে পুলিশ ক্রমাগত মারমুখী আচরণ এবং ক্ষেত্র বিশেষে অস্বাভাবিক হিংস্র কর্মকাণ্ড সার্ভিস হিসেবে পুলিশের মর্যাদাকে প্রায় শূন্যের কোঠায় ঠেলে দিয়েছে। আন্দোলন দমনের নামে অতি অল্প সময়ের মধ্যেই সহস্রাধিক মানুষের নির্মম হত্যাকাণ্ড দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে। রক্তাক্ত গণবিপ্লবে পরাজিত স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এবং গণহত্যা ও নির্যাতনের নেতৃত্ব দেওয়া প্রধান কুশীলকগণ অনেকেই পালিয়ে গিয়েছেন, বাকিরা রয়েছে আত্মগোপনে। দৃশ্যপট থেকে জনগণের প্রতিপক্ষ মূল হোতারা পালিয়ে গেলেও রাষ্ট্রীয় অপরিহার্য সংগঠন হিসাবে পুলিশ এখনো দৃশ্যপটে রয়ে গিয়েছে। এর অন্তর্ধান কিংবা বিলুপ্তি কোনটাই কাম্য নয়। পুলিশকে বাদ দিয়ে কোন রাষ্ট্র বা সমাজ কল্পনা করা যায় না। অতএব প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেটে ফেলার কোন সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সার্ভিসটির সংস্কার এখন সময়ের দাবি।
শুধুমাত্র উন্নত সার্ভিস প্রাপ্তির জন্য নয়, ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিষ্ঠুর আচরণের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্যে পুলিশ বিভাগের সংস্কারের জন্য পুলিশ বিভাগের সংস্কার একটা গুরুত্বপূর্ণ জাতীয় দাবিতে পরিণত হয়েছে। জনপ্রতিনিধিশীল এবং কার্যকর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং কল্যাণের জন্য বিএনপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করতে গিয়ে সীমাহীন ত্যাগ স্বীকার করার মাধ্যমে অব্যাহত লড়াই চালিয়ে যাচ্ছে। সংস্কারের প্রক্রিয়া শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভিশন 2030 ঘোষণার মাধ্যমে। অতঃপর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দলের সহায়তা মতামতকে ধারণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন। উল্লিখিত পরিস্থিতির আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক পুলিশ বিভাগ সংস্কার কমিটি গঠন করা হয়েছিল। এই পুলিশ বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে দায়িত্ব পালনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত পূর্বক মানবাধিকারের প্রতি আরো সচেতন করা এবং দুর্নীতি মুক্ত দক্ষ করে গড়ে তোলার জন্য পুলিশ বাহিনী সংস্কারের জন্য আমরা কতিপয় সুপারিশমালা প্রণয়ন করেছি। এর একটা প্রধান ফিচার হলো আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য এই পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন। কমিশনের কার্যপরিধি হবে এভাবে: পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নিশ্চিত করা, এটা কপি আপনাদেরকে দিব। পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নির্ধারণ করা। বাহিনীর কল্যাণ ও উন্নয়নে পদক্ষেপ গ্রহণ। বাহিনী পরিচালনায় প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন। বাহিনীর সম্প্রসারণ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ। সদস্যদের দক্ষতা বৃদ্ধিকল্পে উন্নত বিশ্বের অনুকরণে আধুনিক প্রশিক্ষণ প্রদান। সর্বোচ্চ বিভাগীয় কমান্ড কর্তৃক প্রচলিত আইন ও বিধির ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে পুলিশকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান। দায়িত্ব পালনকালে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুতর অবনতি রোধকল্পে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান। সরকার কর্তৃক নির্দেশিত বিশেষ দায়িত্ব পালন। আমাদের প্রধান একটা সুপারিশ হলো এই পুলিশ কমিশনটি গঠন করা। এটি পুলিশের কার্যক্রম ওয়াচডগ হিসাবে নিরীক্ষণ করবেন এবং পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় পরামর্শ দিবেন সকল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে। কমিশনের চেয়ারম্যান হবেন, যদি সংসদ থাকে তাহলে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান। যদি সংসদ না থাকে তাহলে একজন অবসরপ্রাপ্ত উচ্চ আদালতের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এই কমিশনের চেয়ারম্যান থাকবেন। সদস্য থাকবেন 8 জন। এদের মধ্যে সরকার দলীয় সংসদ সদস্য থাকবেন 2 জন, বিরোধী দলীয় সংসদ সদস্য থাকবেন 1 জন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 1 জন, উচ্চ আদালতের আইনজীবী 1 জন, সমাজের বিশিষ্ট নাগরিক 1 জন, স্বরাষ্ট্র সচিব মনোনীত অতিরিক্ত সচিব, আইজিপি মনোনীত 1 জন এডিশনাল আইজি হবেন এই পুলিশ কমিশনের সদস্য সচিব। সরকার বিধান দ্বারা এই কমিশনের সদস্য নির্বাচন পদ্ধতি, কাজের পদ্ধতি এবং কর্মকাল নির্ধারণ করবেন। আমাদের এই সুপারিশের একটা বিশেষ সেলিয়েন্ট ফিচার হলো স্থানীয় পর্যায়ে পুলিশকে অপরাধ দমনের সহায়তা প্রদানের জন্য জনসাধারণ পুলিশ সম্পর্ক উন্নয়নে এবং সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পরামর্শ প্রদানের জন্য প্রত্যেক উপজেলায় থানায় একটি নাগরিক কমিটি গঠন করা হবে। স্থানীয় গণমান্য, সুশিক্ষিত এবং গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের মাধ্যমে এই কমিটি গঠন করা হবে। প্রত্যেক উপজেলায় একটি নাগরিক কমিটি। এই কমিটির সভাপতি হবেন একজন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি।
সদস্য সচিব হবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখানে সদস্য থাকবেন আরো 2 জন ইউনিয়ন পরিষদ সদস্য, একজন শিক্ষক, একজন ব্যবসায়ী, একজন পেশ ইমাম এবং সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধি। কমিটির স্থানীয় একজন প্রতিনিধি কমিটির সদস্য থাকবেন। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্য স্থানীয় উপজেলার চেয়ারম্যানের সাথে পরামর্শ করে 2 বছর সময়কালের জন্য এই নাগরিক কমিটি গঠন করবেন। সাম্প্রতিককালের একটা আলোচ্য বিষয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশ কর্তৃক যাকে যখন খুশি ইচ্ছা গ্রেফতার, আটক, তুলে নিয়ে যাওয়ার পর অস্বীকার করা, অতঃপর আইন বিধানের বিধি তোয়াক্কা না করে যতদিন খুশি আটক, গুম করে রাখার যে একটা অপসংস্কৃতি গত 16 বছরে ফ্যাসিবাদী সরকার নিয়মে পরিণত করেছে। ক্ষমতার অপব্যবহার রোধ, দায়ীদের শাস্তি ও ক্ষেত্র বিষয়ে পুরস্কার প্রদানের নিমিত্তে পুলিশের গ্রেফতার তথ্য বিষয়ক একটি ফর্ম তৈরি করতে হবে। প্রত্যেক গ্রেফতারকৃত ব্যক্তির জন্য একটি করে ফর্ম পূরণ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট গ্রেফতারকারী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিট প্রধান স্বাক্ষর করবেন সেই ফর্মে। ফর্মের একটি কপি গ্রেফতারকৃত ব্যক্তিকেও প্রদান করতে হবে। এর মাধ্যমে প্রতিটি গ্রেফতারের স্বচ্ছতা থাকবে এবং প্রয়োজনীয় দায়ী কর্মকর্তাদেরকে জবাবদিহির আওতায় আনা যাবে। এই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে সুপ্রিম কোর্টের নির্দেশনা 69 DLR 2017 কঠোরভাবে অনুসরণ করতে হবে। ব্যত্যয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও কর্মচারী ফৌজদারি অপরাধী বলে গণ্য হবেন। পুলিশের সকল পর্যায়ে এবং ফোর্সের ক্যারিয়ার প্ল্যানিং থাকতে হবে। এটা আমরা পুলিশ কমিশনের মাধ্যমে বা পুলিশ সিনিয়র কর্মকর্তাদের মাধ্যমে এটা আমরা এনশিওর করবো। বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশের কেবলমাত্র অমুক জেলায় বাড়ি এই কারণে যেন তার প্রমোশন হয় এবং নানাবিধ কারণে কথিত কল্পকাহিনীতে কোনো একজন মেধাবী পুলিশ কর্মকর্তাকে বঞ্চিত করা, এই সুযোগ আমরা কাউকে দিতে চাই না। সুতরাং ক্যারিয়ার প্ল্যানিং থাকবে এবং এই ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যের প্রতি যাতে ন্যায় বিচার করা হয় তার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহে মানবাধিকার ও শৃঙ্খলা রক্ষায় শক্তি প্রয়োগ বিষয়ে আরো জোরালো প্রশিক্ষণের বিষয় আমরা অন্তর্ভুক্ত করেছি। উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণ ফোর্স কন্টিনিউম শক্তি প্রয়োগের ধারাবাহিক গাইডলাইন কঠিনভাবে শেখাতে হবে। সর্বনিম্ন সমানুপাতিক আইন সিদ্ধ শক্তি প্রয়োগ করার বিষয়ে প্রশিক্ষণে গুরুত্ব দিতে হবে। তাছাড়া মব সাইকোলজি বিষয়েও প্রশিক্ষণ দিতে হবে। পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের বর্তমান অফিসার ও ফোর্সের জন্য ডাম্পিং স্টেশন হিসেবে পরিচিত, কিন্তু বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং অপছন্দের কর্মকর্তাদেরকে সেখানে বদলি করা হয়, অথচ ভালো প্রশিক্ষক ছাড়া সঠিক প্রশিক্ষণ সম্ভব নয়। এই প্রেক্ষিতে তথায় কর্মরত প্রশিক্ষকদের বিভিন্ন ভাতা সহ অতিরিক্ত সুযোগ সুবিধা প্রয়োগ করতে হবে। এর মধ্যে ভালো অফিসার ও ফোর্সকে পদায়ন করে সেখানে উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা যাবে। বর্তমান পুলিশের নিয়োগ ক্ষেত্রে 4টি এন্ট্রি পয়েন্ট রয়েছে: কনস্টেবল, সার্জেন্ট, সাব ইন্সপেক্টর ও এএসপি। এটি শুধু পদায়ন ও পদোন্নতিতেই বিভিন্ন বিড়ম্বনার সৃষ্টি করে না, পাশাপাশি চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ সদস্যবৃন্দের মধ্যে এই বিভাজন এই বাহিনীর সমন্বয় ও শৃঙ্খলাকে বিঘ্নিত করে। অতএব নিয়োগের ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টে উল্লিখিত 4 প্রকার নিয়োগের পরিবর্তে আমাদের এই কমিটি নিম্নবর্ণিত 2টি স্তর বিশিষ্ট নিয়োগ প্রক্রিয়া চালু করার সুপারিশ করেছে। প্রথম স্তর হবে কনস্টেবল পদ।
এই পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে ন্যূনতম 4টি পদে পদোন্নতি অব্যাহত সুযোগ থাকতে হবে। কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা ইতিমধ্যে নির্দিষ্ট চাকরির মেয়াদ শেষে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এএসআই, এসআই, ইন্সপেক্টর ইত্যাদি পদে পদোন্নতি পাবে। ক্যাডার ভিত্তিক পদ সমূহে নিয়োগের বর্তমান বলবৎ সরাসরি 67%, পদোন্নতির মাধ্যমে 33%। এই নিয়মই পূরণ করতে হবে। এর ফলে অফিসার ও ফোর্সের মধ্যে দূরত্ব কমবে এবং বাহিনীর শৃঙ্খলা এবং কমান্ড শক্তিশালী হবে। পাশাপাশি প্রতিযোগিতা বৃদ্ধির ফলে মেধার বিকাশ ঘটবে এবং পেশাদারিত্ব বৃদ্ধি পাবে। দ্বিতীয় স্তর হবে পুলিশের সহকারী সুপার অর্থাৎ এএসপি পদে। বিসিএস পরীক্ষার মাধ্যমে এই পদ পূরণ করা হবে। এই পিছনে এত গুরুত্বপূর্ণ আলাপ কেন? পুলিশের বিভিন্ন বাহিনী ওভারওয়ার্ক আইএলও কনভেনশন অনুযায়ী 8 ঘন্টা দিন এবং 40 ঘন্টা সপ্তাহ নির্ধারণ করে সপ্তাহে পূর্ণ একদিন ছুটি ভোগের সুযোগ তাদেরকে দিতে হবে। তবে রাষ্ট্রীয় বা জরুরি প্রয়োজনে এবং অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হলে আন্তর্জাতিক ও সার্বজনিক বিধি অনুসারে তাদেরকে অতিরিক্ত ভাতা প্রদান করতে হবে। পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি রোধ করবে পুলিশ সদর দপ্তরে কেন্দ্রীভূত আর্থিক ক্ষমতাকে মাঠ পর্যায়ে বিকেন্দ্রীকরণ করতে হবে। ক্রয় সংক্রান্ত যে ক্ষমতা সদর দপ্তরের আওতায় নিয়ে আসা হয়েছিল সেটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পূর্বের মতোই ফিরিয়ে দিতে হবে। এতে দুর্নীতি পুলিশ বিভাগে অনেকাংশে কমে যাবে বলে আমরা মনে করি। প্রতি বছর পুলিশ কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল করার নিয়ম কার্যকর করতে হবে। আমাদের আরেকটি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা পুলিশ কমিশন এবং প্রত্যেকটি উপজেলায় একটি নাগরিক কমিটি গঠন করেছি যাতে পুলিশের কার্যক্রম স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত থাকে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো কমিউনিটি পুলিশিং। কমিউনিটি কর্তৃক পরিচালিত পুলিশ ব্যবস্থাকেই বলা হয় কমিউনিটি পুলিশিং। এর উদ্দেশ্য হলো জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক ও সমস্যাদি এবং সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজে বিভিন্ন অপরাধ প্রবণতা এবং সামাজিক অস্থিরতা কমবে, পুলিশ এবং জনসাধারণের মধ্যে দূরত্ব হ্রাস পাবে, জনসচেতনতা বৃদ্ধি করবে এবং আইনের শাসন জোরালো হবে। এই উদ্দেশ্যে গ্রামাঞ্চলে প্রত্যেকটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং থাকবে। একজন অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের নিচে নয়, একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এর দায়িত্বে থাকবেন। সংশ্লিষ্ট এলাকায় তার একটি অস্থায়ী দপ্তর থাকবে। উক্ত অফিসার নিয়মিতভাবে এলাকায় গণপ্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি, মহিলা সমাজ, কৃষক, ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে গঠিত কমিটির সাথে নিয়মিত বৈঠক করবেন। সকলের অংশগ্রহণে প্রাপ্ত সহযোগিতা ও পরামর্শ নিয়ে কমিউনিটি পুলিশ অফিসার সংশ্লিষ্ট এলাকায় অপরাধ দমন ও নিবারণে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও এলাকার জমি সীমানা, সম্পদ মালিকানা, মানহানি ও অন্যবিধ কারণে অধিবাসীদের মধ্যে মতবিরোধ, গৃহবিবাদ, শিশু ও নারী নির্যাতন, মাদক গ্রহণ, জুয়া খেলা, সুদ ব্যবসা, গ্যাং কালচার, সাম্প্রদায়িক উস্কানি ইত্যাদি আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন। প্রয়োজনের ক্ষেত্রে আইনি পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন। প্রতিকূল পরিস্থিতিতে পুলিশ ও জনগণ মিলে নিরাপত্তা পেট্রোলিং এর ব্যবস্থা করবেন। নিয়োজিত কমিউনিটি পুলিশ অফিসারের বেতন ভাতা সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃপক্ষ বহন করবেন। বাংলাদেশ পুলিশের বর্তমান জনবল প্রায় 2.25 লাখ। এদের সঙ্গে পরিবার সদস্য সংখ্যা যুক্ত হলে দাঁড়ায় প্রায় 8 লক্ষ। কিন্তু এদের চিকিৎসা সেবা প্রদানের দায়িত্ব প্রতিটি বিভাগ বা জেলায় অবস্থিত পুলিশ হাসপাতালের। বর্তমানে এই সেবা অপ্রতুল বিধায় প্রতিটি জেলা শহরে প্রয়োজনীয় সরঞ্জামাদি ও জনবল সহ
পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের জন্য আমরা সুপারিশ করেছি। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ছাড়া অন্য কোনো বিভাগীয় বা জেলা হাসপাতালে কোথাও প্রয়োজনীয় চিকিৎসক, টেকনিশিয়ান বা সরঞ্জামাদি নেই। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা কর্মচারী তাদের সন্তান সন্ততিদের চিকিৎসা সেবা প্রদান করবেন। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অনুরূপ প্রতিটি বিভাগীয় এবং মেট্রোপলিটন শহরে পুলিশ হাসপাতাল পরিচালনা করা যেতে পারে। এই লক্ষ্যে প্রয়োজনীয় ডাক্তার, টেকনিশিয়ান ও যন্ত্রপাতি সন্নিবেশের প্রয়োজন রয়েছে। অস্ত্রধারী পুলিশকে সর্বাবস্থায় মানবিক ও জনগণের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে। কখনোই অযৌক্তিকভাবে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। স্বপ্রণোদিত হয়ে নিজে কিংবা ঊর্ধ্বতন অফিসারের অবৈধ আবেশক্রমে কেউ যদি নিরীহ নিরপরাধ ব্যক্তির উপর প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেন, এর মাধ্যমে হত্যাকাণ্ড ঘটায় বা নিপীড়ন নির্যাতন চালায়, তবে সেটাই পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুসরণে কঠোর শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে। আমাদের মূল লক্ষ্য হলো পুলিশ বাহিনী বর্তমানে যে অবস্থায় আছে এ সম্পর্কে আমরা সবাই জানি। 5ই আগস্টের পর 488 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে সেনা কর্তৃপক্ষের আশ্রয় গ্রহণ করেছিল। এই 488 জনের প্রত্যেকেই অপরাধী, দুর্নীতিবাজ কিংবা গুম খুনের সাথে জড়িত। এই কারণেই তারা সেখানে আশ্রয় গ্রহণ করেছেন। এদেরকে আশ্রয় দেওয়াটি সামরিক বাহিনীর পক্ষে সঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি না। তবে পুলিশ বাহিনীর দুর্বৃত্তায়ন যে কত ব্যাপক এতেই প্রমাণিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহু মানুষ গুম হয়েছে, নিহত হয়েছে। আমাদের দল বিএনপির উপরে যে অজনিত মিথ্যা মামলা দিয়ে সবাইকে হয়রানি করা হয়েছে, এক কথায় বাংলাদেশকে বিগত পতিত সরকারের আমলে একটি পুলিশ স্টেটে পরিণত করা হয়েছে এবং পুলিশ স্টেটের আওতা থেকে বের করে এই পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণকে মান্য করে, তাদের মগজে যেন এই ধারণাটি প্রতীত হয় যে দেশের মালিক জনগণ, তারা জনগণের প্রভু নয় বরং সেবক। এই ধারণাটি তাদের মধ্যে প্রবিষ্ট করার জন্য আমরা নানান ধরনের সুপারিশ করেছি, যার একটি হলো এতে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কমিশন থাকবে এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি থাকবে। সেখানে স্থানীয় জনগণ মিলে পুলিশের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করবেন বা নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ইত্যাদি দিবেন। এবং সর্বশেষে গ্রামাঞ্চলে প্রত্যেকটি ইউনিয়নে কমিউনিটি পুলিশের জন্য আমরা সুপারিশ করেছি। বর্ণিত এই অবস্থায় মূল বিবেচনাকে নিয়ে সুপারিশ বর্ণিত অবস্থার এই যে পুলিশ বাহিনীর এই যে অবমূল্যায়ন এবং যে তাদের যে দুর্বৃত্তায়ন, এদিকে বিবেচনা নিয়েই সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে। আশা করা যায় এটি বাস্তবায়িত হলে পুলিশ বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ অসঙ্গতি এবং অনেকাংশে দূর হয়ে যাবে। পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক উন্নত আরো হবে। পুলিশের নিকট থেকে জনগণের প্রত্যাশিত সেবা প্রাপ্তি আরো সহজতর হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন যদি প্রশ্ন থাকে 2-3টা প্রশ্ন নিতে পারি। আপনাদের সুপারিশে আসছে যে র্যাবকে বিলুপ্ত করার ঘটনা, যে আমরা দেখেছি যে মার্কিন থেকে যে নিষেধাজ্ঞা আসছিল কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। র্যাব তো আপনাদেরই গঠন করা ছিল, যে যত জানি যে একটা সুশৃঙ্খল বাহিনী হিসেবে একটা উইং হিসেবে কাজ করছিল পুলিশের সঙ্গে। তো এই পর্যায়ে এসে কি পুলিশের মতো কি র্যাবকে সমস্যা করা যেত না? কেন তাকে বিলুপ্ত করতে হবে? র্যাব একটা বাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে। এটা মেডিকেল বিদ্যাতেও আছে, যখন একেবারে গ্যাংগ্রিন হয়ে নষ্ট হয়ে যায় তখন কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় সেটা থাকে না। এবং সেই জন্য আমরা মনে করেছি র্যাব বাহিনী আন্তর্জাতিক ভাবে এমন ভাবে নিন্দনীয় হয়েছে। আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। তবুও যে সকল যদি স্পেশাল কোনো কর্মকাণ্ডে র্যাব যে ধরনের কর্মকাণ্ড করতো, যদি সামাজিক কোনো কাজে তাদেরকে ব্যবহার করা হয়, আমাদের বর্তমানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে। এছাড়াও আমরা
আমরা স্পেশালাইজড পুলিশ ফোর্স গঠন করতে পারবো তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে। সুতরাং এই মুহূর্তে র্যাবকে যদি আমরা বিলুপ্ত করি তাহলে জনগণের কাছে এটা একটা ভালো সিগন্যাল যাবে বলে আমরা মনে করেছি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার গতকাল আপনি দেখলাম যে খুব প্রভাবশালী একজন পুলিশ কর্মকর্তা, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মনিরুল ইসলাম এসপির প্রধান ছিলেন, তিনি দেখেছেন যে তিনি চাকরি ছেড়েছেন। আর ফেসবুকে স্ট্যাটাস দেখার পর আমার কাছে মনে হলো যে এই যারা উপর মহলে মানে উচ্চ পর্যায়ে ছিলেন এবং 5ই আগস্টের আগে বিপ্লবের ঘটনায় শুধু বিপ্লবী না, আপনাদের অনেক আন্দোলন সংগ্রামের সময় অনেক রকম তারা ভূমিকা পালন করেছে, সেটা আমাদের চোখে দেখেছি আমরা সেগুলো। তাদেরকে আসলে পালিয়ে যাওয়ার সহযোগিতা কে করলো এবং তাদের বিষয়ে কোনো সংস্কার কমিশন থেকে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হবে কিনা, এই জায়গাটা কি সুপারিশ আছে স্বাধীনতার এই কর্মকর্তা আগস্ট বিপ্লবের অবহিত পরে 3-4 দিন কোনো পুলিশ ফোর্স ছিল না, কোনো সরকার ছিল না। এই সময়টা এই ঘটনাবলী অনেকটাই অস্বচ্ছ, সুতরাং কে যে এর জন্য প্রকৃতপক্ষে দায়ী বলা মুশকিল। তবে আমার মনে হয় যেহেতু তারা ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণ করেছিলেন, তাদের এই পলায়নের ক্ষেত্রে ক্যান্টনমেন্টে সিনিয়র পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনী কর্মকর্তাদের বা সামরিক বাহিনী কর্মকর্তাদের কোনো ভূমিকা থাকতে পারে, কিন্তু এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না। ওই সময়ের পরিস্থিতি ছিল গোলমেলে, যার ফলে স্বচ্ছতা এখনো বা ধীরে ধীরে এটি অবশ্যই প্রকাশিত হবে। সরকারের গঠিত যে সংস্কার কমিটি তাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছেন কিনা না, এখনো পাইনি। তবে তারা অ্যাপ্রিসিয়েট করেছে যে আমরা না চাওয়া সত্ত্বেও তাদেরকে দিয়েছি, কারণ বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম রাজনৈতিক দল। সেই হিসাবে আমরা মনে করেছি যে পুলিশ বাহিনী সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ, এর সংস্কার অবশ্যই প্রয়োজন। জনগণ এটা উপলব্ধি করে, সেটাই অনুভব করেই আমরা নিজেদের তরফ থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের নির্দেশে আমরা একটি কমিটি করে সুপারিশমালা তাদের কাছে হস্তান্তর করেছি। তারা এখন পর্যন্ত কোনো ফিডব্যাক দেননি। প্লিজ মইনুল বলেন। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনাদের বিরুদ্ধেও আছে কম বেশি। তো আমি আসলে পুরো রিপোর্টটা তো আপনি মানে দীর্ঘ রিপোর্ট আপনি পড়াটাও সুযোগ নেই এবং আমরাও যেহেতু এখনো কপি পাইনি, হয়তো আপনার রিপোর্টের মধ্যে আছে। আমি তারপরে প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার যাতে না করা যায় সেই পথ বন্ধ করার সুপারিশ নিশ্চয়ই আপনাদের আছে। আপনার বক্তব্য আমি সেটা পাইনি, আমি আপনারা করবেন কিনা। আর 2 হচ্ছে এই প্রস্তাব তো আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন, এই প্রস্তাবটা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাস্তবায়ন না হয়, আপনারা যদি যৌক্তিক মনে করেন, আপনারা যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পান, তখন কি আপনারা এটা পুরোপুরি বাস্তবায়ন করার মানে আপনারা উদ্যোগ নেবেন কিনা এই জিনিসটা? গুড কোশ্চেন। প্রথমটা কি ছিল জানো? আপনাদের সময় রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ আছে কম বেশি আর কি। সেই মানে কেউ যাতে সরকারে গিয়ে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার না করতে পারে, গত 15 বছর আমরা দেখেছি ব্যবহারটা কোন পর্যায়ে যেতে পারে। তো সেটা বন্ধ করার ব্যাপারে আপনাদের মানে প্রস্তাবনায় নিশ্চয়ই আছে, আপনার বক্তব্যে পাইনি। আর কপি যেহেতু নাই, আপনার মুখ থেকে একটু শুনতে চাই। পুলিশ বিএনপি 3বার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। আমার মনে হয় না যে এমন কোন গুরুতর অপরাধ করেছে পুলিশ বাহিনী।